যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানের হুমকি, ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলছে ইরান। নিষেধাজ্ঞা নয়, রাজনৈতিক কূটনৈতিক সমাধান চায় বেইজিং। ইয়েলো লাইন বসিয়ে গাজায় নির্বিচারে ইসরায়েলি গুলি, পশ্চিম তীরেও ব্যাপক তাণ্ডব, নিহত 5। নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ তুরস্কের। রুশ ড্রোন হামলায় ইউক্রেনে নিহত 14, আহত শতাধিক। সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা জেলেনস্কির। কয়েকজন সাবেক ইউক্রেনীয় সেনা রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে দাবি মস্কোর। এবং যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার কূটনৈতিক টানাপোড়েন, পারমাণবিক মর্যাদা চেয়ে ট্রাম্পের বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান, কিম প্রশাসনের কঠিন শর্ত আরোপের আভাস। মার্কিন অর্থনৈতিক অভিযানের হুমকিকে ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আখ্যা দিয়েছে ইরান। দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, 5 মাস আগে আত্মসমর্পণের দাবি করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। এই ইস্যুতে তেহরানের পাশে দাঁড়িয়েছে বেইজিং। নিষেধাজ্ঞা নয়, সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান চায় চীন। এদিকে হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে আবারও দাবি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্রদের সঙ্গে সমন্বয় করছে ন্যাটো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা থামছেই না। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে যুক্তরাষ্ট্রের। একই সঙ্গে ইরান এখনও সঠিক চুক্তি করতে প্রস্তুত নয় বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ভয়াবহ অর্থনৈতিক অভিযানের হুমকিকে পুরনো ও ব্যর্থ নীতির পুনরাবৃত্তি আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, আগের নিষেধাজ্ঞার মতো নতুন এই চাপের কৌশলও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, 5 মাস আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি করেও তা ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। সবচেয়ে চূর্ণকারী অর্থনৈতিক অভিযানের হুমকিও ব্যর্থ হবে। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার উদ্যোগে চীনকে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়াং বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়। সংশ্লিষ্ট পক্ষগুলোকে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধান খুঁজতে হবে। এদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় করছে ন্যাটো। তবে সরাসরি ন্যাটো বাহিনী মোতায়েন কিংবা কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জোটটি। বরং সদস্য দেশগুলো নিজেদের উদ্যোগে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে কিভাবে সমন্বিতভাবে কাজ করতে পারে সেই সহযোগিতাই দিচ্ছে ন্যাটো। পাশাপাশি যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্রায় 12টি দেশের আলাদা একটি জোট ও উত্তেজনা কমলে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা করছে। যুদ্ধের 6 মাসে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ইরান। চালের দাম বেড়েছে 60%, গরুর মাংস 150%। মার্কিন নিষেধাজ্ঞার নৌ অবরোধের কারণে বিদেশে তেল রফতানি কঠিন হয়ে পড়ায় কমেছে বৈদেশিক আয়। এর মধ্যে যুদ্ধ শুরুর মাত্র 3 মাসেই 10 লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন বলে দাবি ইরানের শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তার। এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকারে নারাজ ইরান। ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজারে মানুষের ভিড়। কম দামে নিত্যপণ্য কেনার আশায় বাজারে ছুটছেন ক্রেতারা, কিন্তু যুদ্ধের ধাক্কায় সেখানেও নেই স্বস্তি। মুদি দোকানে চালের দাম বেড়েছে প্রায় 60%, আর গরুর মাংসের দাম বেড়েছে 150%। নির্দিষ্ট বেতনে চলা পরিবারগুলোর জন্য খাবার, ওষুধ সহ প্রয়োজনীয় পণ্য কেনায় এখন কঠিন হয়ে পড়েছে। যুদ্ধের আগের তুলনায় ওষুধের দাম অনেক বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় সব পণ্যেরই দাম অনেক বেড়েছে। কখনো কখনো এক সপ্তাহের ব্যবধানেই দাম বেড়ে যায়। আমাদের মতো যারা নির্দিষ্ট বেতনে জীবনযাপন করি তাদের জন্য বিষয়টি দিন দিন খুব কঠিন হয়ে পড়ছে। মানুষ এখন খুব কষ্টে সংসার চালাচ্ছেন। অনেকেরই কেনার সামর্থ্য নেই, তাই কম কিনছে। দোকানেও ক্রেতার সংখ্যা কমে গেছে। যুদ্ধ শুরুর পর নানা নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে চাপে পড়েছে ইরানের অর্থনীতি। দেশটির প্রধান রপ্তানি পণ্য তেল বিদেশে পাঠানো কঠিন হয়ে পড়ায় কমেছে বৈদেশিক আয়। এর মধ্যেই বাড়ছে বেকারত্ব। ইরানের শ্রম মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দাবি, যুদ্ধ শুরুর মাত্র 3 মাসেই 10 লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস বলছে, বছরের শেষ নাগাদ ইরানে মূল্যস্ফীতি 70% পৌঁছাতে পারে। সংকুচিত হতে পারে অর্থনীতিও। উৎপাদনের চেয়ে বেশি জ্বালানি ব্যবহার করায় পেট্রোলের দাম বাড়ানোর চাপ বাড়ছে। যুদ্ধের আগেই অর্থনৈতিক সংকটে ক্ষুব্ধ ইরানিরা, তাই দাম বাড়লে নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক চাপ বাড়াতে আরও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে ব্যবসা চালানো দেশ ও কোম্পানিগুলো
দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এরই মধ্যে তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞার অভিজ্ঞতায় বিকল্প বাণিজ্য পথ ও ছায়া নৌবহর ব্যবহার করে টিকে থাকার কৌশল গড়ে তুলেছে তেহরান। এদিকে অর্থনৈতিক সংকট সমাধানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের পক্ষে থাকলেও দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে কঠোর অবস্থান নিয়েছে। হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ, যুদ্ধের ক্ষতিপূরণ সহ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বড় ছাড় চায় তারা। ফলে অর্থনৈতিক চাপ যতই বাড়ুক, যুদ্ধ শেষ করতে তেহরান কতটা ছাড় দেবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। নিহত হয়েছেন অন্তত 14 জন, আহত হয়েছেন 120 জনেরও বেশি। শপিং সেন্টার লক্ষ্য করে হামলার অভিযোগ এনেছে কিয়েভ। এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে মস্কোর দাবি ইউক্রেনের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে কিছু ইউক্রেনীয় সাবেক সেনা রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে বলে দাবি করেছে মস্কো। একের পর এক ড্রোনের আঘাতে তছনছ ইউক্রেনীয় মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিলিহে। শিশুসহ প্রাণ গেছে বেশ কয়েকজনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। এই হামলার সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয় এমন মন্তব্য করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন প্রথম হামলার আধ ঘন্টার পর দ্বিতীয় ড্রোন আঘাত হানে, যাতে উদ্ধার কর্মীদের লক্ষ্যবস্তু বানানো যায়। এ সময় রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। মস্কোর দাবি বেসামরিক স্থাপনা নয়, ইউক্রেনের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কিয়েভের শিল্প স্থাপনায় হামলা চালানো হয়েছে, যেখানে ফ্লামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছিল। পাশাপাশি ড্রোন উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র, গোলাবারুদ গুদাম ও লজিস্টিক কেন্দ্র হামলা করা হয়েছে। এর আগে কিয়েভের রাতভর রুশ হামলার পর ধ্বংসস্তূপ সরানো ও ক্ষতিগ্রস্ত ভবন মেরামতের যুদ্ধে নেমেছেন বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে অনেকের। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া। আর মার্কিন তৈরি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে এসব হামলা ঠেকানো ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়ছে। যুদ্ধের মাঠে শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই নয়, পাল্টাচ্ছে যোদ্ধাদের অবস্থানও। এমন দাবি করে রাশিয়া বলছে ইউক্রেনীয় বাহিনী ছেড়ে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছেন কিছু সাবেক সেনা। আগস্টের শুরুতে ইউক্রেনীয় নাগরিকদের নিয়ে ইউক্রেনীয় ভলান্টিয়ার ব্রিগেড গঠনের ঘোষণা দেয় রাশিয়া। মস্কোর দাবি এই ব্রিগেডে গোয়েন্দা ইউনিট, এফপিবি ড্রোন হামলার দল ও বেসামরিকদের সরিয়ে নেওয়ার বিশেষ ইউনিট রয়েছে। গাজায় ইয়েলো লাইন স্থাপন করে নির্বিচারে গুলি করছে ইসরায়েলি সেনারা। হলুদ রেখা অতিক্রমের অজুহাতে নৃশংসতার সাফাই গাইছে তারা। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনাকারীরা। ফিলিস্তিনিদের বাড়িঘর, গাড়িতে হামলা করছে তারা। শুক্রবার গাজা ও পশ্চিম তীরে অন্তত 5 জনকে হত্যা করেছে ইসরায়েলিরা। এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও থামছে না ইসরায়েল। প্রতিদিনই নৃশংসতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। তথাকথিত ইয়েলো লাইন স্থাপন করে ফিলিস্তিনিদের ফাঁদে ফেলছে তারা। হলুদ রেখা অতিক্রমের অজুহাতে গুলি ছুড়ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। অধিকৃত পশ্চিম তীরের কুশরা এলাকায় 1 সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হেব্রন ও মারাল্লা এলাকাতে ফিলিস্তিনিদের বাড়ি গাড়িতে হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জেনিনে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। পশ্চিম তীরে বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে 3 দেশ বলছে 2024 সালের ওই হামলায় নিহত 7 ত্রাণকর্মীর পরিবার ন্যায় বিচার ও জবাবদিহিতার অধিকার রাখে। এদিকে গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফটিলা মামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের অভিযোগে মামলায় মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা হরণ, সম্পদ নষ্ট সহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। গাজায় সংগঠিত অপরাধ ধামাচাপা দেয়া কিংবা দায়ীদের দায়মুক্ত দেয়া যাবে না বলেও সতর্ক করেছে আঙ্কারা। যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, লেবাননে বেসামরিক অবকাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করেছে নেতানিয়াহু বাহিনী। অন্যদিকে ইসরায়েলকে চুক্তি মানতে বাধ্য করতে চাপ প্রয়োগে ইতালির প্রতি আহ্বান জানিয়েছেন
লেবানিজ প্রেসিডেন্ট। যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যে দক্ষিণ লেবাননের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় বারাশিদ গ্রামের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই হামলায় কয়েকজন সন্দেহভাজন নিরাপত্তা বেষ্টনীর সীমা অতিক্রম করে একটি স্থাপনায় প্রবেশ করেছে। তারা ইসরায়েলি সেনাদের জন্য হুমকি তৈরি করায় বিমান বাহিনী ওই স্থাপনায় হামলা চালায় বলে দাবি করেছে ইসরায়েল। একই দিনে সীমান্তবর্তী মেইস আলজাভাল গ্রামে গোলাগুলির পাশাপাশি ইসরায়েলি সেনা, সামরিক যান ও ট্যাঙ্কারের উপস্থিতি দেখা যায়। পাশাপাশি সীমান্তের কাছে মোতায়েন রয়েছে ইসরায়েলি সেনারা। গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটলেও হামলার নির্দিষ্ট লক্ষ্য ও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও দক্ষিণ লেবাননের দেশ সিরিয়ান শহরের কাছে দোহা কাফুর ও আলমসির এলাকাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, লেবাননে বেসামরিক অবকাঠামো পরিকল্পিতভাবে ধ্বংস করেছে ইসরায়েল। লেবাননে ইসরায়েলের চলমান হামলা ও আগ্রাসন নিয়ে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বৈঠকে ইসরায়েলকে ওয়াশিংটনে অনুষ্ঠিত লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দ্বিপক্ষীয় আলোচনায় হওয়া কাঠামোগত চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে চাপ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় আলোচনার আয়োজন করায় ইতালির প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আউন। পাশাপাশি দক্ষিণ লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ইতালির ভূমিকার প্রশংসাও করেন তিনি। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে কূটনৈতিক টানাপোড়েন। কিম জং উনের সঙ্গে ট্রাম্প বৈঠকে আগ্রহ প্রকাশ করলেও পিয়ংইয়ং জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তন ও উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা স্বীকার না করা পর্যন্ত আলোচনা সম্ভব নয়। বিশ্লেষকদের মত, উত্তর কোরিয়া বৈঠকে বসলেও আরোপ করতে পারে কঠিন সব শর্ত, যা মেনে নেওয়া কঠিন হবে মার্কিন প্রেসিডেন্টের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক আছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়াকে পিয়ংইয়ং এর জন্য শত্রু ভাবাপন্ন উল্লেখ করে তা কমানোর নির্দেশও দেন ট্রাম্প। দুই নেতার মধ্যে চমৎকার সম্পর্কের কথা স্বীকার করলেও উনের প্রভাবশালী বোন কিম ইও জং এর অভিযোগ, উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্পের নীতি এখনো বৈরী। এমন পাল্টাপাল্টি কূটনৈতিক বার্তার পরপরই জাপানের সামরিক প্রস্তুতি ও মার্কিন কৌশলকে চ্যালেঞ্জ জানিয়ে নিজেদের পূর্ব উপকূলে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, পিয়ংইয়ং এখন মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তনের শর্ত দিয়েই কেবল আলোচনার টেবিলে বসতে চায়, যা পূরণ করা ওয়াশিংটনের জন্য অত্যন্ত কঠিন। বিশ্লেষকরা মনে করেন, উত্তর কোরিয়া বৈঠকে বসলেও যুক্তরাষ্ট্রের কাছ থেকে বড় কোনো ছাড় আদায় করতে পারে। কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের এক বিশেষজ্ঞ বলছেন, কিমের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও উত্তর কোরিয়া জাতীয় নিরাপত্তা স্বার্থের সঙ্গে আপোষ করবে না। পিয়ংইয়ং ইঙ্গিত দিচ্ছে, ব্যক্তিগত কূটনীতির একটি সীমা আছে এবং এটি কৌশলগত অগ্রাধিকারকে ছাপিয়ে যাবে না। মার্কিন প্রেসিডেন্ট কোনো পূর্বশর্ত ছাড়াই সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন, যা এবছরের শেষের দিকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প তখন শেনজেনে হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন। এর আগে 2018 এবং 2019 সালে কিম জং উনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছিলেন ট্রাম্প।